Hello and welcome to the video lecture series based upon heterocyclic chemistry. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টাডি মেটেরিয়াল 8, যেটা পিরিডিন, কুইনোলিন এবং আইসোকুইনোলিনের কিছু রিঅ্যাকশন আমরা এখানে আলোচনা করব। অলরেডি রিঅ্যাকশনগুলো আমরা শুরু করেছিলাম। আজকে আমাদের এখানের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন পিরিডিনের জন্য খুব কমন রিঅ্যাকশন, কারণ পিরিডিন একটা ইলেকট্রন ডিফিশিয়েন্ট হেটেরোসাইকেল এবং তার উপরে যদি প্রপার পজিশনে লিভিং গ্রুপ রাখা যায় তাহলে ঠিক নাইট্রোবেঞ্জিনে যেরকম অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় ভায়া মেজেনহাইমার কমপ্লেক্স, ঠিক তেমনই পিরিডিনের ওপরেও হতে পারে। নাইট্রোবেঞ্জিনের ওপরে নাইট্রো গ্রুপটা যেরকম 2 নম্বর আর 4 নম্বর কার্বনে লিভিং গ্রুপ থাকলে তাদেরকে ঝটপট ডিসপ্লেস করে ফেলতে পারে প্রপার নিউক্লিওফাইল দিয়ে ট্রিট করলে, ঠিক তেমনই এখানেও 2 নম্বর এবং 4 নম্বর তথা আলফা এবং গামা কার্বনের ওপরে যদি ইলেকট্রন যদি একটা লিভিং গ্রুপ রাখা যায় তাহলে পিরিডিন নিউক্লিয়াসগুলো নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে। পাই ইলেকট্রন ডেন্সিটি ক্যালকুলেট করলে দেখা যায় যে এই পজিশন এবং এই পজিশন যেগুলো ম্যাজেন্টা কালার দিয়ে হাইলাইট করা আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। অন দি আদার হ্যান্ড দ্য সো কল্ড মেটা পজিশন বা দি বিটা পজিশন, সেই জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি একটু বেশি আছে, একের থেকে একটু বেশি আছে, ফলে নিউক্লিওফাইল কিন্তু এই জায়গাতে আসাটা পছন্দ করে না। ইন্ট্রিনসিক্যালি this position is more electrophilic compared to the 4 position. C2 is more electrophilic than C4. But let us see যে রিঅ্যাকশনগুলো এক্স্যাক্টলি কি হয়। কতগুলো এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে। 2 নম্বর পজিশনে লিভিং গ্রুপ আছে ক্লোরিন, তাহলে এখানে অ্যামোনিয়া এসে একে ডিসপ্লেস করেছে, সোডিয়াম মিথক্সাইড দিয়ে আমি একে ডিসপ্লেস করেছি, থায়োফেনল দিয়ে একে ডিসপ্লেস করেছি, থায়োফেনল থেকে যে H+টা বেরোবে সেটাকে ক্যাপচার করার জন্য ট্রাইইথাইলামিন দেওয়া আছে। সব রিঅ্যাকশনই কিন্তু মোর অর লেস এইরকম ভাবে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করছে, এখানে নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ যাচ্ছে, তারপর সেটা আবার ফিরে আসছে এবং এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এইভাবে আমরা ভাবতে পারি। ঠিক তেমন তার পরের এক্সাম্পলেও আমরা ফ্লুরিনটাকে লিভিং গ্রুপ হিসেবে ব্যবহার করছি, নাইট্রোজেনের পাশে ফ্লুরিন রয়েছে, ফিনাইল লিথিয়াম দিয়ে তাকে ডিসপ্লেস করে দেওয়া হচ্ছে। পরের দুটো এক্সাম্পল ইন্টারেস্টিং। দুটো লিভিং গ্রুপ আছে, একটা 4 নম্বরে একটা 3 নম্বরে। এবার 3 নম্বরে অ্যাটাক করলে কোনোভাবেই তুমি মাইনাস চার্জটাকে এই কার্বন আর এই কার্বনের বাইরে আনতে পারবে না, অর্থাৎ নাইট্রোজেন কোনোভাবেই সেই নেগেটিভ চার্জকে সামলাতে পারবে না, অর্থাৎ কোনোভাবেই রেজোন্যান্স স্টেবিলিটি নাইট্রোজেন দিতে পারবে না ওই অ্যানায়নের জন্য, এবং সেই জন্য এখানে অ্যাটাক যা হবে সেটা 3 নম্বরে হবে না। 3 নম্বরে লিভিং গ্রুপ থাকা না থাকা সমান, ওখানে কোনো রিঅ্যাকশন হয় না। 4 নম্বরে আছে, 4 নম্বরে ডিসপ্লেস করে দিচ্ছে, NH2 ডিসপ্লেস করে দিচ্ছে, এখানে SME ডিসপ্লেস করে দিচ্ছে। ক্লোরিনটা কার্বন ক্লোরিন বন্ড স্ট্রঙ্গার কার্বন ব্রোমিনের তুলনায়, কিন্তু তা সত্ত্বেও ক্লোরিন বেরোবে, তার কারণ ক্লোরিন আছে ঠিকঠাক পজিশনে, ব্রোমিন কিন্তু রাইট পজিশনে নেই। ব্রোমিন 3 নম্বর পজিশনে আছে, 3 নম্বরে অ্যাটাক করলে হবে না। রেট অফ দ্য রিঅ্যাকশন যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে 2 নম্বর পজিশন ইন্ট্রিনসিক্যালি মোর ইলেকট্রোফিলিক হলেও 2 ক্লোরোপিরিডিনের রেট 4 ক্লোরোপিরিডিনের থেকে কম। 3 ক্লোরোপিরিডিন অ্যাজ এক্সপেক্টেড সবচেয়ে কম, কিন্তু 2 ক্লোরোপিরিডিনটা 4 ক্লোরোপিরিডিনের থেকে কম। এর কারণ হচ্ছে নিউক্লিওফাইল এখানে আসতে চায়, কারণ এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তা আসতে চাই বললেই তো হবে না, সেখানে আসার সময় যদি নাইট্রোজেনের লোন পেয়ারের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হয় তাহলে নিউক্লিওফাইলের ওখানে ঢোকাটা একটু মুশকিল আছে, যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কিন্তু এই 4 নম্বরে নেই। এবং এই একই ঘটনা আমরা ক্লোরোনাইট্রো কম্পাউন্ডগুলোর ক্ষেত্রেও দেখছি, যেখানে অর্থ পজিশনে অ্যাটাক করাটা এবং প্যারা পজিশনে অ্যাটাক করাটা মেটা পজিশনে অ্যাটাক করার থেকে মাচ ফাস্টার, কিন্তু অর্থটা স্টিল স্লাইটলি লেস রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু দি প্যারা। এর জন্য আমরা বলতে পারি যে মেবি স্টেরিক ক্রাউডিং, এই জায়গাটাতে অ্যাটাক করতে গেলে হয়তো নাইট্রোর সঙ্গে স্টেরিক ক্রাউডিং হবে, এখানে সেটা হয়তো ইলেকট্রনিক রিপালশন। যদি এখানে সেটা ইলেকট্রনিক রিপালশন হয়ে থাকে তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই জায়গাতে যদি আমরা একটা এন অ্যালকাইলেটেড ডেরিভেটিভ নিই যেখানে মাথায় ধরো একটা প্লাস চার্জ চলে আসবে, তাহলে দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে নাইট্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট তো সবসময় এই জায়গাটাতে বেশি, এবং নাইট্রোজেনটা যখন প্লাস হচ্ছে তখন তার ইন্ডাকটিভ এফেক্ট আরও বেড়ে গেছে। এবং মোর ইম্পর্টেন্টলি লোন পেয়ারটা যদি না থাকে তাহলে ইনকামিং নিউক্লিওফাইল কিন্তু ওই ধরনের কোনো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফেস করবে না। এবং অ্যাজ এক্সপেক্টেড দেখা যায় যে এন মিথাইল পিরিডিনিয়াম ডেরিভেটিভগুলোর জন্য সেখানে যদি 2, 4 এবং 3 নম্বর পজিশনে তুমি ক্লোরিন রাখো, তাহলে প্রথমত প্রত্যেকটা রেট তাদের করেসপন্ডিং নিউট্রাল পিরিডিন কম্পাউন্ডের থেকে অনেকটা করে বেশি, সেটা হওয়ারই ছিল। তার কারণ নাইট্রোজেনের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি বেড়ে গেছে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ চলে এসছে, এবং ইলেকট্রনিক রিপালশন আর হবে না, কারণ নাইট্রোজেনের উপর কোনো লোন পেয়ারই নেই, সেখানে তুমি একটা মিথাইল দিয়ে তার মাথায় প্লাস চার্জ দিয়ে দিয়েছো। তার ফলে এখানটায় কিন্তু 2 নম্বর পজিশন, সো কল্ড অর্থ পজিশন বা আলফা পজিশনটাতে রিঅ্যাকশন রেট সবচেয়ে বেশি, কারণ ইন্ট্রিনসিক্যালি আমরা জানি এই কার্বনটা মোর ইলেকট্রোফিলিক দেন এই কার্বন। ওকে, এই নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনকে আমরা আরেকটু অন্যভাবে দেখতে পারি, যেটা হচ্ছে অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম হিসেবে আমরা এটাকে দেখা যায়।
একটা কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভের যেমন এস্টার, অ্যামাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড এদের যেরকম হাইড্রোলিসিস হয়, OH মাইনাস দিয়ে আমরা যেরকম হাইড্রোলিসিস করি, নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হয়, ইন্টারমিডিয়েট কোল্যাপস করে, লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, সেরকমভাবে আমরা দেখতে পাই। সেটা 2 নম্বর পজিশনের জন্য আমরা ভাবতে পারি যে এই পার্টটা হচ্ছে তোমার একটা অ্যাসিড ডেরিভেটিভের মতো, জাস্ট লাইক দ্যাট। 4 নম্বর পজিশনটাকে আমরা ভাবতে পারি যে সেটা একটা এক্সটেন্ডেড অ্যাসিড ডেরিভেটিভ, লাইক আ ভিনাইলোগাস অ্যাসিড ডেরিভেটিভ, জাস্ট লাইক দ্যাট। তাহলে এখানে যেরকম অ্যাটাক করে 1/4 পজিশনে অ্যাটাক করে সেখান থেকে 4 নম্বর পজিশন থেকে ডিসপ্লেস করে দিতে পারে এক্স মাইনাস কে, তাহলে এখানেও সেটা পারে। সেই অনুপাতে আমরা দুটো রিয়াকশন এখানে একটা কমন রিয়াকশন এখানে দেখবো, সেটা হচ্ছে 2 হাইড্রক্সি এবং 4 হাইড্রক্সি পিরিডিনের রিয়াকশন। 2 হাইড্রক্সি পিরিডিনটাকে আমরা ভাবতে পারি ওটা খানিকটা অ্যানালগাস টু কার্বক্সিলিক অ্যাসিড ইফ উই থিঙ্ক যে C double bonded N is like C double bonded O। আর ঠিক তেমনি 4 হাইড্রক্সি পিরিডিন ইজ বেসিক্যালি ভিনাইলোগাস কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি POCl3 দিয়ে ট্রিট করো, তাহলে এই মেকানিজমের থ্রু দিয়ে ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড হয়ে অক্সিজেনটা একটা অক্সিজেন বেরিয়ে যাবে এবং সেখান থেকে তুমি COCl পাবে। অতএব এই রিয়াকশনটা মোটেও আনএক্সপেক্টেড নয় যে 2 হাইড্রক্সি বা 4 হাইড্রক্সি পিরিডিনের মধ্যে তুমি যদি POCl3 দাও তাহলে সেখানে OH বেরিয়ে গিয়ে ক্লোরিন ঢুকছে। সাধারণত OH তো বেরোয় না, OH ব্যাড লিভিং গ্রুপ, কিন্তু তাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করার জন্য ফসফরাসের সাথে অক্সিজেনের ডাবল বন্ড তৈরি করে আমরা বের করে নিই, যেটা PCl5 দিয়ে করা হয়, POCl3 দিয়ে করা হয়। সালফারের সাথে অক্সিজেনের বন্ড স্ট্রং, তাকে বের করার জন্য SOCl2 ইউজ করা হয়, কাজে আমরা এখানে POCl3 ইউজ করছি। এই রিয়াকশনটা কিন্তু আমাদের 3 সাবস্টিটিউশনের জন্য হবে না, কারণ আমরা জানি যে 3 সাবস্টিটিউটেড OH এই যে পার্টটাকে কিন্তু কোনোভাবেই তুমি এদের মতো হয় কার্বক্সিলিক অ্যাসিড, তা না হলে এই ভিনাইলোগাস কার্বক্সিলিক অ্যাসিড এরকম কিছু বলতে পারো না। এখানে যেরকম 2 নম্বর পজিশনে OH থাকলে 4 নম্বরেও একই হবে। 2 নম্বরে দেখানো হয়েছে 2 নম্বরে যখন এখানটায় অক্সিজেনের সাথে ফসফরাসের বন্ড তৈরি হয়েছে, তারপরে ক্লোরাইড অ্যাটাক করছে, নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ হচ্ছে, এখানে যখন অক্সিজেনের সঙ্গে ফসফরাসের বন্ড তৈরি হবে, ক্লোরাইড এই পজিশনে যদি অ্যাটাক করে, নাইট্রোজেন কিন্তু ওই নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করতে পারবে না, তার ফলে এই রিয়াকশন হবে না। এবং একটা সাইড ইনফরমেশন দিয়ে রাখি, সেটা যে 2 হাইড্রক্সি বা 4 হাইড্রক্সি পিরিডিনটা তারা জেনারেলি ইন সলিউশন পিরিডোন ফর্মে থাকে, কারণ পিরিডোন ফর্মটা হচ্ছে তার টটোমেরিক ফর্ম, এটা হচ্ছে কিটো ফর্ম, সরি এটা হচ্ছে এনল ফর্ম, এটা হচ্ছে কিটো ফর্ম। তো কিটো ফর্মগুলো মোর স্টেবল। কেন কিটো ফর্ম মোর স্টেবল? কারণ কিটো ফর্মের ইটসের রেজোনেন্স আছে এবং সেই রেজোনেন্স হচ্ছে অ্যারোমেটিসিটি রিগেন করতে পারে। এই জুটেরানিক ফর্মগুলো এগুলো কিন্তু রেজোনেন্স। কাজেই ফেনলের ক্ষেত্রে ফেনল পুরোটাই এনল ফর্মে থাকে, কিটো ফর্মে থাকে না। কেন থাকে না? তার কারণ ফেনলের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায় যদি কিটো ফর্মে যায়। কিন্তু এখানে দেখো কিটো ফর্মে গেলেও অ্যারোমেটিসিটি প্রিজার্ভ করতে পারছে, বিকজ ওয়ান অফ দ্য রেজোনেন্স ক্যানোনিক্যাল ইজ অ্যারোমেটিক। অন দি আদার হ্যান্ড দিস ইজ নট পসিবল ফর ইউর 3 হাইড্রক্সি পিরিডন। 3 হাইড্রক্সি পিরিডনের প্রথম কথা কোনো পিরিডন ফর্ম থাকে না। 3 হাইড্রক্সি পিরিডিনটা পুরোটাই হাইড্রক্সি পিরিডিন ফর্মে থাকে। সেখানে আরেকটা জিনিস এক্সিস্ট করতে পারে, সেটা হচ্ছে একটা জুইটারানিক ফর্ম, সেখানে এই প্রোটনটা ট্রান্সফার হয়ে এই নাইট্রোজেনের মাথায় চলে আসে। দিস ইজ নট কিটোএনল টটোমেরিজম। এখানে জাস্ট একটা প্রোটন ট্রান্সফার হচ্ছে, প্রোটন ডিপ্রোটনেশন প্রোটনেশন ইকুইলিব্রিয়াম, জাস্ট লাইক আলফা অ্যামাইনো অ্যাসিডের যেরকম হয়, NH3+ আর CO2- হয়ে থাকে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু রেজোনেন্স স্ট্রাকচার ইউজ করিনি, এবং রেজোনেন্স অ্যারো ইউজ করি, করা যাবেও না, কারণ হাইড্রোজেন শিফট করে গেছে, নিউক্লিয়াস তো শিফট করে না রেজোনেন্সের জন্য। তার মানে তার জন্য তুমি এই ধরনের চার্জ সেপারেটেড ফর্ম পেতে পারো, বাট দ্যাট ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য চার্জ সেপারেটেড ফর্মস দ্যাট ইউ গেট from 2-hydroxypyridine, because 2-hydroxypyridine itself exists in 2-pyridone form, and the charge separated forms are actually nothing but canonicals. এরপর আমরা দেখছি সিনে সাবস্টিটিউশন। সিনে সাবস্টিটিউশন আমরা জানি যে একটা গ্রুপ, একটা লিভিং গ্রুপ সে বেরোচ্ছে, কিন্তু নিউক্লিওফাইল তার জায়গায় এসে বসছে না, ইপসোটাতে বসছে না, পাশেরটাতে বসছে। সিনে সাবস্টিটিউশন আমরা বন্ড ইন্টার রিয়াকশন দেখেছি, বা বেনজাইনের যে রিয়াকশনগুলো দেখেছি, জেডি রবার্টসের যে এক্সপেরিমেন্ট ছিল, পিরিডিনের ক্ষেত্রেও সেরকম জিনিস দেখতে পাওয়া যায়। তো 3-ব্রোমোপিরিডিনকে ট্রিট করছে সোডিয়াম অ্যামাইড দিয়ে, টারশিয়ারি বিউটানল, টারশিয়ারি বিউটক্সাইড, পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড দিয়ে। সো দিস ইজ আ ভেরি স্ট্রং বেস কম্বিনেশন, এবং এর মধ্যে মিডিয়ামে পিরোলিডিন দেওয়া আছে। পিরোলিডিন মানে হচ্ছে এই জায়গাটাতে NH আছে, মানে এই কম্পাউন্ডটা। তো অবভিয়াসলি এখানে নিউক্লিওফাইল হচ্ছে পিরোলিডিন, তার অ্যানায়ন, এবং সেখান থেকে যদি সিম্পল অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন হতো তাহলে রিয়াকশনটা এক্সপেক্টেড নয়, কারণ 3 নম্বর পজিশনে ব্রোমিন আছে, ওটা পজিশনটা অ্যাক্টিভেটেড নয়, নাইট্রোজেন ওখানে অ্যাটাক করলে নাইট্রোজেন নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করতে পারে না, এবং আমরা দুটো কম্পাউন্ড পাচ্ছি। যদি কোনো রিয়াকশন ওখানে হতো, ওই জায়গাটাতে ডিরেক্ট নিউক্লিওফিলিক অ্যাটাক করে যদি রিয়াকশন হতো, তাহলে আমরা কেবলমাত্র এই কম্পাউন্ডটা পেতাম, এটা পেতাম না। কিন্তু আমরা দুটোই পাচ্ছি অ্যাকচুয়ালি। তার জন্য আমাকে তাহলে বেনজাইনের মতো পিরিডাইন ইন্টারমিডিয়েটের কথা ভাবতে হবে, যেখানে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো কার্বনই ইলেকট্রোফিল। তো পিরিডাইন ইন্টারমিডিয়েট কীভাবে তৈরি হয়? ব্রোমিনের পাশে দুটো হাইড্রোজেন অ্যাসিড। এবার যে কারণে নিউক্লিওফাইল এই জায়গাটাতে আসতে চায় না, সেই একই কারণে এখান থেকে প্রোটন খাওয়াটাও কিন্তু প্রবলেমেটিক, অন্তত এই রিয়েজেন্ট দিয়ে প্রোটন খাওয়াটা প্রবলেমেটিক।
কারণ এখানে যে নেগেটিভ চার্জ তৈরি হবে সেই নেগেটিভ চার্জ এই লোন পেয়ার রিপালশন থাকবে, তার ফলে এটা থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হবে এবং এটা তৈরি হতে চাইবে না, র্যাদার এই প্রোটনটা খেতে চাইবে। যদিও মাথায় রেখো নাইট্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু এই পজিশন অনেক স্ট্রং। তার ফলে এখানে যদি NaNH2 ওকে দাও, এখান থেকে অ্যানায়ন হবে U1CB রিয়াকশনের মাধ্যমে এই জায়গাটাতে একটা পিরিডাইন তৈরি হয়েছে। যেহেতু পিরিডাইন বেঞ্জাইনের মতো সিমেট্রিক্যাল নয়, তাকে পজিশনটা বলতে হয় 3,4 পিরিডাইন, কারণ রিংটা আনসিমেট্রিক্যাল, এখানে নাইট্রোজেন এসে গেছে। বেঞ্জাইন হলে তোমার 1,2 বেঞ্জাইন বলার কোনো দরকার পড়ে না, কিন্তু পিরিডাইনের ক্ষেত্রে বলতে হবে 3,4 পিরিডাইন। এবারে 3,4 পিরিডাইনের এই পজিশনটা ইলেকট্রোফিলিক, এখানে যদি অ্যাটাক করে তাহলে এটা পাবো। পিরিডোডিন যদি এখানে অ্যাটাক করে তাহলে আমি এটা পাবো, কারণ থার্ড বন্ডটা উইক, সেখানে ল্যাটারাল ওভারল্যাপটা এফিশিয়েন্ট নয়। দুটো sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে ল্যাটারাল ওভারল্যাপ হচ্ছে, কিন্তু ভেরি উইক, তার ফলে দিস টু পজিশনস আর হাইলি ইলেকট্রোফিলিক। এবং করেসপন্ডিংলি যে অ্যানায়নগুলো তৈরি হচ্ছে সেই অ্যানায়নগুলো মিডিয়াম থেকে হয় অ্যামোনিয়া, না হলে টারশিয়ারি বিউটানল থেকে প্রোটন খেয়ে আমাকে এই কম্পাউন্ড দুটো দেবে। তার মানে আমাকে এখানে মাথায় রাখতে হবে যে পোটেনশিয়ালি এখানে 2-3 পিরিডাইন আর 3-4 পিরিডাইন তৈরি হতে পারতো, কিন্তু 3-4 পিরিডাইনই তৈরি হবে, কারণ এই হাইড্রোজেনটা খাবে না, নীল হাইড্রোজেনটা খাবে। এই হাইড্রোজেনটা খাবে না কেন? তার কারণ এখানে অ্যানায়নিক ডিস্টেবিলাইজেশন আছে বিটুইন দি রিপালশন বিটুইন দি ইলেকট্রন পেয়ার্স। সিমিলারলি আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে 4 পিরিডিন যদি নাও তাহলেও গল্পটা একই। এখানে H2- বেস অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল, কিন্তু এখানে কোনো ডিবেট নেই, এই হাইড্রোজেন তো আর খাবে না, কারণ ওর পাশে তো আর লিভিং গ্রুপ নেই। এখানে এই হাইড্রোজেনটাই খাবে, বা তুমি এদিক থেকে এই হাইড্রোজেনটা খেতে পারো, যে কোনো একটা খেতে পারো। তো আমাদের এখানে 3-4 পিরিডাইন আবার তৈরি হবে। 3-4 পিরিডাইন হলে এখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে এই কম্পাউন্ড, যদি এখানে অ্যাটাক করে তাহলে এই কম্পাউন্ড, আমরা এই দুটো কম্পাউন্ড পাবো। সিনে সাবস্টিটিউশন। একটা কমন নেম রিয়াকশন আছে এখানে, সেটা হচ্ছে চিচিবাবিন রিয়াকশন, যেটা রাশিয়ান সায়েন্টিস্ট আলেক্সি চিচিবাবিনের নামে করে। রিয়াকশনটা অ্যামিনো পিরিডিন তৈরি করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। পিরিডিনকে যদি সোডিয়াম অ্যামাইড দিয়ে একটা ইনার্ট সলভেন্ট লাইক এনএন-ডাইমিথাইল অ্যামিনের মধ্যে ট্রিট করা হয়, এটা বেশ ফোর্সিং কন্ডিশনে, হিটিং কন্ডিশনে, তাহলে সেখানে একটা 2 অ্যামিনো পিরিডিনের সল্ট তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। এই 2 অ্যামিনো পিরিডিনের সল্টের মধ্যে ওয়াটার দিয়ে ওয়ার্ক আপ করলে 2 অ্যামিনো পিরিডিন তৈরি হয়। এই রিয়াকশনটা হচ্ছে কি করে? এই রিয়াকশনটা যাচ্ছে বেসিক্যালি এখানে NH2- অর্থ পজিশনে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, লিভিং গ্রুপ সেই অর্থে এখানে নেই, কিন্তু আন্ডার দিস ফোর্সিং কন্ডিশন H- বেরিয়ে যাচ্ছে। H- যেই বেরোচ্ছে, এই H- স্ট্রং বেসিক, এবং এই পার্টটাকে যদি তুমি খানিকটা অ্যামাইডের সঙ্গে তুলনা করো, যেটা লজিক্যালি করা যায়, কারণ এই জায়গাটাতে তুমি ইমিন বন্ডটাকে, এটাকে যদি ইমিন ভাবো, তাহলে ইমিন ইজ নাথিং বাট নাইট্রোজেন অ্যানালগ অফ কার্বনিক। তো NH2 যেরকম অ্যাসিডিক, তার পিকে হচ্ছে 17, এখানে ওই NH2টাও যথেষ্ট পরিমাণে অ্যাসিডিক, অ্যাটলিস্ট এনাফ অ্যাসিডিক টু বি ডিপ্রোটনেটেড বাই দ্য স্ট্রং বেস সাচ অ্যাজ Na+H-। তাহলে সোডিয়াম হাইড্রাইড একে ডিপ্রোটনেট করবে, করে নিজে NMH হাইড্রোজেন হয়ে পালাবে, আর এই তৈরি করবে সোডিয়াম সল্ট অফ দি করেসপন্ডিং 2 অ্যামিনো পিরিড। দেখা যায় যে এটার 2 নম্বর পজিশন বা অর্থ পজিশনের প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি, 2 নম্বর পজিশনের দিকেই অ্যাফিনিটিটা ম্যাক্সিমাম। অর্থাৎ এই পজিশনটা যদি খালি থাকে, যেমন এখানে দুটো পজিশনই খালি আছে, তাহলে একটা জায়গায় করছে, এখানে একটা পজিশন ব্লক, একটা খালি, তাহলে এখানে করলো, এখানে দুটো পজিশনে খালি, তাহলে এখানে করলো। যদি না তুমি 2 আর 6 দুটো পজিশনই ব্লক করে দাও, তা না হলে 4 নম্বর পজিশনে রিয়াকশন হয় না। অর্থাৎ 2,6 ডাইমিথাইল পিরিডিন যদি না, তবে 4 নম্বর পজিশনে অ্যামিনেশনটা হয়, যতক্ষণ পর্যন্ত ওয়ান অফ দি আলফা পজিশন রিমেন ভ্যাকেন্ট, গামা পজিশনে কোনো রিয়াকশন হচ্ছে না। এটা আমাদের এখনো পর্যন্ত যা দেখেছি তার উল্টো দিকে যাচ্ছে, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, নিউক্লিওফাইলটা কাকে অ্যাটাক করে? নিউক্লিওফাইল অ্যাটাক করে মোর, মানে যে জায়গাটাতে রিপালশনটা কম হবে সেই জায়গায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উল্টোটা হচ্ছে, এখানে NH2- অ্যাটাক করছে এই যেখানে রিপালশন বেশি হবে সেই, অর্থাৎ আলফা কার্বন, যেটা এর আগে দেখা যাচ্ছে। এবং আলফা কার্বন ব্লক থাকলে তবে গামা কার্বন অ্যাটাক করছে। এর কারণ ইন্ট্রিনজিক্যালি এই পজিশনটা মোর ইলেকট্রোফিলিক, সেটা সত্যি, অতএব NH2- এখানে অ্যাটাক করার কথা থাকতে পারে, কিন্তু নর্মালি তো ইলেকট্রনিক রিপালশন হয়, তাহলে এখানে কেন হচ্ছে না? তার জন্য যেটা বলা হয়, প্রবাবলি এর জন্য দায়ী হচ্ছে হেটেরোজিনিয়াস নেচার অফ দ্য রিয়াকশন। অর্থাৎ এই রিয়াকশনটাতে এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এটা এটা কোঅর্ডিনেট করে উইথ দ্য সলিড NaNH2, কারণ রিয়াকশনে NaNH2 সলিড ফর্মে থাকে আর পিরিডিন লিকুইড ফর্মে থাকে, তাদেরকে হিট করে রিয়াকশনটা করা হয়। অতএব রিয়াকশনটা হয় NaNH2 সারফেসে, এবং সেখানে পিরিডিনকে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট করতে হয় সোডিয়ামের সঙ্গে। যদি করে তাহলে দুটো এফেক্ট আছে, একটা হচ্ছে লোন পেয়ারটা যদি কোঅর্ডিনেশনে ব্যস্ত থাকে, তাহলে এই জায়গাতে রিপালশন, ইনকামিং নিউক্লিওফাইলের সাথে রিপালশন কমে যাবে। আর মোর ইম্পর্টেন্টলি এখানে একটা টেমপ্লেট এফেক্ট কাজ করবে। সোডিয়াম অ্যামাইডের NH2 পার্টটা এই কার্বনের অনেক কাছে আছে রেদার দেন এই কার্বনের রেসপেক্টে। নাইট্রোজেন যদি এখানে কোঅর্ডিনেট করে, তো NH2- অটোমেটিক্যালি
খানিকটা ফোর্সড হবে এই পজিশন অ্যাটাক করার জন্য, এই পজিশন অ্যাটাক করাটা ওর পক্ষে মুশকিল হয়ে যাবে। সেই জন্যই প্রবাবলি চিচিবাবিন রিয়াকশনে আমাদের এক্সপেকটেশনের কন্ট্রারি টু আওয়ার এক্সপেকটেশন আমরা সবসময় এই 2 পজিশনে অ্যাটাক দেখতে পাচ্ছি, 4 পজিশনে অ্যাটাক চট করে দেখা যায় না। এবার চলে এসো কুইনোলিন এবং আইসোকুইনোলিন। কুইনোলিন আইসোকুইনোলিনের দুটো গল্প আছে। একটা গল্প হচ্ছে যে দুটো রিং, একটা হলো এই রিং কার্বোসাইকেল, আর একটা হলো হেটেরোসাইকেল। হেটেরোসাইকেলটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ এটা কমন সেন্স যে সেই জায়গাতে যদি লিভিং গ্রুপ থাকে তাহলে সেখানে অ্যাটাক করবে। এবং এটার আরেকটা ভ্যালিডেশন হচ্ছে যে যদি তুমি এই 4 নম্বর পজিশন বা এখানে 2 নম্বর পজিশনের লিভিং গ্রুপ রাখো, তাহলে এনিউ মাইনাস অ্যাটাক করার পরে যে সিগমা কমপ্লেক্স তৈরি হবে সেখানে নাইট্রোজেনের মাথায় খুব সহজেই লোন পেয়ারটাকে পাস করে দেওয়া যায়, অ্যানায়নটা স্টেবিলাইজড হয় এবং বেঞ্জিনিং এর অ্যারোমেটিসিটি প্রিজার্ভড হয়, এখানে কোনো অসুবিধা হয় না। হাউএভার যদি কার্বোসাইকেলের উপরে লিভিং গ্রুপ থাকে এবং সেখানে যদি তুমি চুজ করো অ্যাটাক করার জন্য, তাহলে নেগেটিভ চার্জকে যদি তুমি এই রিং এর উপরে ঘোরাও তাহলে নাইট্রোজেনকে তুমি পাবে না। পিরিডিনের অ্যারোমেটিসিটি প্রিজার্ভ হলেও পিরিডিন বেঞ্জিন রিং এর মতো তার অতটা অ্যারোমেটিসিটি নয়, অ্যারোমেটিসিটি খানিকটা কম, তার ফলে এই জায়গাতে তুমি রেজোনেন্স এনার্জিটা খানিকটা বেশি লুজ করবে। মোস্ট ইম্পর্টেন্টলি যদি তুমি নাইট্রোজেনকে ইনভলভ করতে চাও অ্যানায়ন স্টেবিলাইজেশনে, যেটা খুব দরকার করার জন্য, তাহলে তোমার দুটো রিংয়ের অ্যারোমেটিসিটি কিন্তু নষ্ট করে ফেলতে হবে, সেটা তুমি চাও না অবভিয়াসলি। কার্বোসাইকেলের উপরে যদি লিভিং গ্রুপ থাকে তাহলে সেইখানটাতে অ্যাটাক করাটা মাছ মোর ফেভারেবল। এবং এর ডেমনস্ট্রেশন আছে, যেমন ধরো পিরিডিনের 2 নম্বর পজিশনে আমরা এখানে একটা লিভিং গ্রুপ রেখেছি, ইথক্সাইড দিয়ে ওয়াটার দিয়ে আমরা এলিমিনেট করছি, একবার ওইচ ঢুকছে একবার ওইটি ঢুকছে, এগুলো কমন এক্সপেক্টেড রিয়াকশন। এখানে 4 নম্বর পজিশনে যদি লিভিং গ্রুপ থাকে এবং সেখানে যদি তুমি PHCH মাইনাস সাইন এই অ্যানায়নটা দিয়ে অ্যাটাক করো তাহলে 4 নম্বর পজিশনকে ডিসপ্লেস করে দিচ্ছে। হাউএভার কার্বোসাইকেল তো 8 নম্বর পজিশনে একটা ক্লোরিন আছে, থিওরিটিক্যালি এটাও ডিসপ্লেস হতে পারে, কিন্তু এখানে যদি কেউ অ্যাটাক করে, নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে এবং তাড়াতাড়ি যদি তোমাকে অ্যানায়নকে স্টেবিলাইজ করতে হয় নাইট্রোজেনকে ইনভলভ করে, তাহলে তোমাকে পুরো অ্যারোমেটিসিটি নষ্ট করে দিতে হবে। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। এবং সেই জন্য এই পজিশনে রিয়াকশন মোটেও ভালো হয় না। এবং যদি কার্বোসাইকেলের উপরে কোনো লিভিং গ্রুপ থাকে তাহলে তার বেরোনো খুব ডিফিকাল্ট। হেটেরোসাইকেলের উপরে যদি প্রপার পজিশনে লিভিং গ্রুপ রাখো তাহলে চট করে রিয়াকশন হয়ে যায়। আইসোকুইনোলিনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে যেরকম 2 নম্বর 4 নম্বর যেখানেই তুমি ক্লোরিনকে রাখো বা লিভিং গ্রুপকে রাখো সেখানে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, আইসোকুইনোলিনের ক্ষেত্রে কিন্তু এই দুটো পজিশন ইকুইভ্যালেন্ট নয়। যদিও দুটোই আলফা পজিশন, কিন্তু দুটো মোটেও ইকুইভ্যালেন্ট নয়। 1 নম্বর পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট অত্যন্ত ইজি এবং 3 নম্বর পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট খুব ডিফিকাল্ট। এবং 1 নম্বর পজিশনে অ্যাজ লং অ্যাজ লিভিং গ্রুপ আছে সেখানে 3 নম্বর পজিশন থেকে কোনো ডিসপ্লেসমেন্ট হয় না। এক্সাম্পল দেখো, তুমি এখানে ডেমকে ইউজ করেছো, ডেমের অ্যানায়ন, তাহলে এখানটায় 1 নম্বরকে সরিয়ে ডেমের অ্যানায়নটা ঢুকে গেছে। মিথক্সাইড 1 নম্বরকে সরিয়ে ঢুকে গেছে, 3 নম্বর জায়গায় কিন্তু কিছু হচ্ছে না। তুমি এখানে একটা রিডাকশন করেছো যেখানে এই ক্লোরিনকে সরিয়ে তুমি হাইড্রোজেন নিয়ে এসো, তার মানে 1 নম্বর পজিশনে আর এখনো আর কোনো লিভিং গ্রুপ নেই, 3 নম্বর পজিশনে লিভিং গ্রুপ আছে। তাহলে এবার যদি তুমি মিথক্সাইড দিয়ে ট্রিট করো তাহলে 3 নম্বর পজিশনে মিথক্সাইড ঢুকেছে, কিন্তু সেটাও যথেষ্ট হার্শ এবং ফোর্সফুল কন্ডিশনে করতে হবে। তো এটা কেন হচ্ছে? এটার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে পার্শিয়াল বন্ড ফিক্সেশন, যেটা আমরা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পড়ব। তো এখানে আমরা আইসোকুইনোলিনের 3টে রেজোনেন্স ক্যানোনিক্যাল লিখেছি, তাদের কন্ট্রিবিউশন সেম নয়। এই যে ফার্স্ট যে ক্যানোনিক্যালটা, এটাতে এই রিংটাতে বেঞ্জিনয়েড ফর্ম আছে, এই রিংটাতে বেঞ্জিনয়েড ফর্ম আছে, অর্থাৎ 3টে ডাবল বন্ড আমরা ইন্ডিভিজুয়ালি রিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি আলাদা আলাদাভাবে। হাউএভার সেকেন্ড ক্যানোনিক্যালটাতে এই রিংটা বেঞ্জিনয়েড হলেও এই রিংটা কিন্তু বেঞ্জিনয়েড নয়। এই ধরনের রিংকে আমরা বলে থাকি কুইনোনয়েড রিং, কারণ এটা অর্থকুইনন টাইপের দেখতে, অর্থাৎ একটা বেঞ্জিনয়েড একটা কুইনোনয়েড। দ্যাট ইজ নট গুড, দুটো বেঞ্জিনয়েড হলে বেটার। সিমিলারলি থার্ড ক্যানোনিক্যালটাতে এটা বেঞ্জিনয়েড বাট এটা কিন্তু কুইনোনয়েড, সো দ্যাটস নট গুড অ্যাজ ওয়েল। তার মানে এই 3টে ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ওভারঅল স্ট্রাকচার সেম হবে না, এই ক্যানোনিক্যালটার কন্ট্রিবিউশন অনেক বেশি হবে। যদি এর কন্ট্রিবিউশন বেশি হয় তাহলে আমাদের এটা মেনে নিতে বাধ্য যে কার্বন 1 আর নাইট্রোজেন 2 মধ্যে যে বন্ডটা আছে সেটা মোস্টলি ডাবল বন্ড, নাইট্রোজেন 2 আর কার্বন 3 মধ্যে যে বন্ডটা আছে সেটা মোস্টলি সিঙ্গেল বন্ড। এর প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। তুমি যদি বন্ড লেন্থ মাপো, যেটা খুব অ্যাকুরেটলি এখন মাপা যায়, তাহলে দেখা যায় যে সত্যি এই বন্ডটা শর্টার 134 ন্যানোমিটার আর পিকোমিটার, আর এটা হচ্ছে 139 পিকোমিটার এই নাইট্রোজেন কার্বন বন্ড। তাহলে এটা কেন? এটা হচ্ছে এই জন্য যে এর বন্ডগুলো পার্শিয়ালি ফিক্সড। বেঞ্জিনে যেরকম সবকটা কার্বন কার্বন বন্ড ইকুইভ্যালেন্ট, ন্যাফথালিন, কুইনোলিন, আইসোকুইনোলিন এ সমস্ত জায়গায়, অ্যান্থ্রাসিন, ফেনান্থ্রিন এ সমস্ত জায়গায় যেখানে ফিউজড রিং রয়েছে সেখানে মোটেও বন্ডগুলো একরকমের নয়। এবং কোনো কোনো জায়গায় ডাবল বন্ড ক্যারেক্টার বেশি, অল্টারনেটলি ডাবল বন্ড ক্যারেক্টার, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, ডাবল বন্ড ক্যারেক্টার, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার এই করতে করতে যায়। তার সাথে আমাদের এই প্রবলেমটার কি সম্পর্ক?
সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এইটা যে যদি আমরা তাহলে এই কোনো একটা আইসোকুইনোলিন রিংকে ডিসক্রাইব করি, তাহলে এই তিনটে ক্যানোনিক্যালের মধ্যে যেহেতু এইটা অনেক বেশি কন্ট্রিবিউটিং, তাহলে আমার আইসোকুইনোলিন ডেরিভেটিভকে এইভাবে লেখা উচিত। এইভাবে লেখাটা উচিত না, কারণ এইভাবে লিখলে এই রিংটা বেঞ্জিনয়েড হলেও এই রিংটা কিন্তু কুইনোনয়েড হয়ে গেছে। আর যদি আমি এই রিংটাকে লিখি তাহলে এটাও বেঞ্জিনয়েড, এটাও বেঞ্জিনয়েড। আচ্ছা, এইবার দেখা যাক যে আমি সিগমা কমপ্লেক্স আঁকার সময় কোনো প্রবলেম ফেস করি কিনা। 1 নম্বর পজিশনে যদি কেউ নিউক্লিওফিলিক অ্যাটাক করে কোনো প্রবলেম নেই, এখানে অ্যাটাক করলে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে গেল। কিন্তু 3 নম্বর পজিশনে যদি কেউ অ্যাটাক করে তাহলে নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ দিতে গেলে কিন্তু তাকে এইখান থেকে অ্যারো সরাতে হবে, এবং সেক্ষেত্রে তো টোটাল সিস্টেমের অ্যারোমেটিসিটি স্যাক্রিফাইস করতে হবে। বুঝতেই পারছো সেটা আনফেভারেবল, এটা খুব একটা হবে না, এবং সেই জন্যই এই রিয়াকশনটা 1 নম্বর পজিশনের থেকে লিভিং গ্রুপ যত তাড়াতাড়ি ডিসপ্লেসড হয়, 3 নম্বর পজিশন থেকে মোটে কত তাড়াতাড়ি ডিসপ্লেসড হয়। আরও প্রমাণ আছে, সেটা যে কুইনোলিনকে নিয়ে তুমি যদি সোডিয়াম অ্যামাইডিন PHNME2 দিয়ে রিয়াকশন করো, অর্থাৎ যদি তুমি বা লিকুইড অ্যামোনিয়া KNH2 দিয়ে রিয়াকশন করো, অর্থাৎ চিচিবাবিন রিয়াকশন করো, তাহলে নাইট্রোজেন যদি NaNH2 বা KNH2 সঙ্গে কোঅর্ডিনেট করে, তাহলে এই দুটো পজিশন থেকেই তো অ্যাটাক পসিবল। দুটোই তো রেসপেক্টে আলফা পজিশন, দুটো জায়গাতেই কিন্তু ইকুয়ালি অ্যাটাক হওয়া উচিত টেমপ্লেট এফেক্টের জন্য। কিন্তু সব সময় এই জায়গাটাতে NH2- অ্যাটাক করে। কেন অ্যাটাক করে? তার কারণ এখানটায় অ্যাটাক করলে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ যাবে, সহজে যাবে, আর এখানে অ্যাটাক করলে সেটা যাবে না, সেই জন্য NH2- ওখানে অ্যাটাক করে। ওই ট্রানজিশন স্টেটটা অনেক হাই এনার্জি, এই ট্রানজিশন স্টেটটা অনেক লোয়ার ইন এনার্জি, অনেক তাড়াতাড়ি অ্যাক্সেস হয়। তারপরে 3 নম্বর পজিশনে কোনো অ্যামিনেশন দেখতেই পাওয়া যায় না, 2 নম্বর পজিশনে সুন্দর অ্যামিনেশন। ওকে, এরপরে যে অংশটা আছে সেটা খানিকটা একটুখানি মানে আমি একটু সিলেবাস থেকে একটু বেরিয়েছি, মানে সিলেবাস যেহেতু এরকম আলাদা করে বলা নেই, রিয়াকশনস বলা আছে, কাজে এটাও হয়তো সিলেবাসের মধ্যেই হয়তো পড়তে পারে, কিন্তু এটা সিনথেটিক কেমিস্ট হিসেবে আমার মনে হয় যে এই কটা ইনফরমেশন তোমার কাছে রাখলে বোধহয় ভালো। যদিও এখান থেকে যে বিরাট প্রশ্ন আসে তা নয়, প্রশ্ন চিচিবাবিন থেকে আসতে পারে, প্রশ্ন নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন থেকে আসতে পারে, প্রশ্ন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক থেকে আসতে পারে, পিরিডিনে কুইনোলিন বা আইসোকুইনোলিন, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো এখানে আমরা একটা রিয়াকশন দিচ্ছি যেখানে অর্গানোলিথিয়াম পিরিডিন এর সঙ্গে রিয়াকশন করছে। অর্গানোলিথিয়াম পিরিডিন এর সঙ্গে অনেকভাবে রিয়াকশন করতে পারে, তার মধ্যে একটা রিয়াকশন হচ্ছে যদি সরাসরি নিউক্লিওফিলিক অ্যাটাক করে বসে থাকে, এবং যেটা এখানে আমরা কার্বনিল গ্রুপের সঙ্গে অর্গানোলিথিয়ামের রিয়াকশন দেখতে পাই। এই জায়গাটাকে যদি আমরা C ডাবল বন্ডেড O হিসেবে ধরি, তাহলে এখানটায় অর্থো পজিশনে অ্যাটাক করছে। এবার অর্থো পজিশনে কেন অ্যাটাক করছে এটা তো ইম্পর্টেন্ট, কারণ অর্থো পজিশনে তো জেনারেলি অ্যাটাক করে না। অর্গানোলিথিয়ামের সঙ্গে যখন পিরিডিন রিয়াকশন করে, তখন নাইট্রোজেন পার্টিকুলারলি এইখানটায় যদি সেরকম কোনো খুব স্ট্রংলি কোঅর্ডিনেটিং কিছু না থাকে, স্ট্রংলি কোঅর্ডিনেট ধরো TMEDA বা এই ধরনের জিনিস যদি না থাকে, তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা লিথিয়ামের সঙ্গে কোঅর্ডিনেট করে, লিথিয়ামের সঙ্গে যেই কোঅর্ডিনেট করলো, ফিনাইল কিন্তু এই পজিশনে অ্যাটাক করতে খানিকটা অব্লিগেটেড হয়ে গেল টেমপ্লেট এফেক্টের জন্য। অ্যাটাক করার পরে এখানে লিথিও সল্ট তৈরি হবে, সেখান থেকে অনেক হিট করলে লিথিয়াম হাইড্রেট এলিমিনেট করে অ্যারোমেটাইজ করতে পারে, বা অনেকে এটাকে ডাইহাইড্রোপিরিডিন ডেরিভেটিভে কনভার্ট করে নেয়, ওয়ার্কআপ করার পর সেটাকে অক্সিডেশন করে, এরকম সব কিছুই পসিবল। এখানে আমরা ভিনাইল লিথিয়াম ইউজ না করে টারশিয়ারি বিউটাইল লিথিয়াম ইউজ করতে পারি। আমরা এখানে সাবস্টিটিউটেড পিরিডিন নিতে পারি, যেমন এখানে মিথাইল নিয়েছি, তো ফিনাইল এখানেও অ্যাটাক করছে, এখানেও অ্যাটাক করছে, এই জায়গাটাতে খানিকটা অবভিয়াসলি স্টেটিক্যালি হিন্ডার্ড হয়ে গেছে, এবং এখানেও তাই ফিনাইল এই জায়গাতে অ্যাটাক করছে, CME3 আছে, অবভিয়াসলি এই জায়গাটাতেও অ্যাটাক করতে চাইবে না। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দেখো অর্থ পজিশনের রিয়াকশন হচ্ছে। ওএমই দিয়ে ফিনাইল লিথিয়াম দিয়ে আমরা যদি চেষ্টা করি ফিনাইল লিথিয়াম দিয়ে, তাহলে নাইট্রোজেনের সঙ্গে যদি কোঅর্ডিনেট করে, অথবা যদি অক্সিজেনের সাথে যদি কোঅর্ডিনেট করে, ওএমই এখানে হয়তো ডাইরেক্টেড অর্থোমেটালেশন স্ট্র্যাটেজি, যেরকম আমরা দেখেছিলাম এর আগে অর্গানোমেটালিক্স তৈরি করার সময়, অর্গানোলিথিয়ামের একটা ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে ডাইরেক্টেড অর্থোমেটালেশন, যেখানে অ্যারোমেটিক রিংয়ের উপরে কোনো একটা এমন ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে যার লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা লিথিয়ামের সঙ্গে কোঅর্ডিনেট করে এবং তার পাশের প্রোটনটাকে তুলে নিতে সাহায্য করে। পার্টিকুলার জায়গা, কোনো একটা অ্যারোমেটিক রিংয়ের পার্টিকুলার জায়গাকে কার্বনায়নে কনভার্ট করে ফাংশনালাইজ করতে আমাদের এটা কাজে লাগে। তো সেইটা এখানে সেই স্ট্র্যাটেজিটা অ্যাডপ্ট করা হয়েছে। ওএমই এখানে ফিনাইল লিথিয়ামের সঙ্গে কোঅর্ডিনেট করেছে এবং এই হাইড্রোজেনটাকে তুলে নিচ্ছে। এই হাইড্রোজেনটাকে তুলে নেওয়ার পরে এখান থেকে আমি সরি এইখানটায় এখানে ফিনাইল রিং অ্যাটাক করছে, এবং ফিনাইল রিং এখানে অ্যাটাক করার পরে নাইট্রোজেনের মাথায় চলে গেল। এখানে ফিনাইলের যে ডেলিভারি দ্য C2 সেটা এনশিওর করছে ওএমই বাই কোঅর্ডিনেটিং উইথ দি লিথিয়াম। আসলে অর্গানোলিথিয়ামের সঙ্গে না ফিনাইল তুমি দেখবে পিরিডিনের অনেক রকম রিয়াকশন হতে পারে, যেমন আমরা এখানে একটা দেখছি, এরপর আরো ভ্যারাইটি অফ রিয়াকশনস আছে। কুইনোলিন এবং আইসোকুইনোলিনের ক্ষেত্রে ব্যাপারটা একই। নোটেবল ফিচারটা হচ্ছে আইসোকুইনোলিনে যথারীতি এই জায়গাটা অ্যাটাক করছে, কারণ এইখানটা অ্যাটাক করলে নাইট্রোজেন কিন্তু এনআরকে স্টেবিলাইজ করতে পারবে না। অলরাইট, এবার আমরা দেখছি ডাইরেক্টেড মেটালেটিং গ্রুপ যদি থাকে, ডাইরেক্টেড মেটালেশন যদি হয়, ডাইরেক্টেড মেটালেশন গ্রুপ ডিএম যদি এখানে থাকে, তাহলে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আরএলআই বা লিথিয়াম অ্যামাইড দিয়ে যদি তুমি ট্রিট করো, তাহলে এই হাইড্রোজেনটাকে তুলে নেবে, কারণ ডিএমজির লিথিয়ামের সঙ্গে
কোঅর্ডিনেট করার ক্ষমতা নাইট্রোজেনের থেকে জেনারেলি বেশি হয়। সেইভাবেই ডিএমজিটাকে সিলেক্ট করা হয় এবং সেখানে আমরা বিউটাইল লিথিয়াম, ফিনাইল লিথিয়াম ইত্যাদি এই ধরনের জিনিস নিয়ে এই এই যে রিয়াকশনটা, যেটা আমরা এর আগে দেখলাম যে সি ডাবল বন্ডের এডিশন, এটার একটা নামও আছে, এটা বলা হয় জাইগলাস জাইসার রিয়াকশন। তো সেই জাইগলাস জাইসার রিয়াকশনকে কিন্তু ওভাররাইড করতে পারে যদি ডিএমজি থাকে, কারণ সেক্ষেত্রে এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে ডিএমজি তার পাশের হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করাটাকে বেশি প্রেফারেন্স দেবে। এবং এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে কতটা কোঅর্ডিনেশন হচ্ছে এই ডিএমজি গ্রুপটার সাথে লিথিয়ামের, ডিএমজির পাশের প্রোটনকে অ্যাসিডিফাই করার ক্ষমতা কত, অথবা তার ইন্ডাকটিভ এফেক্টটা কতটা ইম্পর্টেন্ট, যে কার্বন আয়নটা তৈরি হচ্ছে সেটা অন্য কোনো লোন পেয়ারের সাথে রিপালশনে আসছে কিনা, এবং যে পিরিডিনের যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনের সাথে কমপ্লেক্সেশনটা বেটার নাকি ডিএমজির সাথে যে বেসটা দিয়েছি তার কমপ্লেক্সেশন বেটার, এগুলো অনেক জিনিসের উপর নির্ভর করে। এবং এখানে একটা জেনারেল কনক্লুশনে আসতে পারা যায়, সেটা হচ্ছে যে যদি এরকম থাকে যে নাইট্রোজেনের সাথে লিথিয়ামের কোঅর্ডিনেশন হচ্ছে, তাহলে এই আর গ্রুপটা যদি নিউক্লিওফাইল হিসেবে কাজ না করে, যদি বেস হিসেবে কাজ করে, তাহলে এই হাইড্রোজেনটাকে তোলার ক্ষমতাও বেশি থাকবে, কারণ অব্লিগেটেড থাকবে টেমপ্লেট এফেক্টের জন্য। আর যদিও জাইগলাস জাইসার রিয়াকশন করে তাহলে তো অন্য কথা, তাহলে তো এখানে অ্যাটাক করেই বসে থাকবে। কিন্তু যদিও প্রোটনটাকে খায় তাহলে ওই প্রোটনটাকে খাবে, কিন্তু এই প্রোটনটাকে খেলে সমস্যাটা হলো এখানে লোন পেয়ার রিপালশন আছে। যদিও এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেশি, ইনহেরেন্টলি মোর ইলেকট্রোফিলিক, নাইট্রোজেনের মাইনাস আই এফেক্ট বেশি, কিন্তু এই হাইড্রোজেনকে কাইনেটিক্যালি খাওয়া সোজা, পার্টিকুলারলি যদি টেমপ্লেট এফেক্ট কাজ করে। বাট থার্মোডাইনামিক্যালি এই এনার্জিটা কিন্তু আনস্টেবল, কারণ এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মানে মাইনাস নয় লোন পেয়ার, তাহলে লোন পেয়ার রিপালশন হবে। অন দি আদার হ্যান্ড যদি আমরা থার্মোডাইনামিক রিয়াকশনটা দেখি, অর্থাৎ যদি 3 নম্বর আর 4 নম্বর পজিশনে কেউ ডিএমজি যদি এমন হয় যে 3 নম্বর বা 4 নম্বর পজিশন থেকে ডিপ্রোটনেশনকে ইন্ডিউস করছে, সেখানে এই ধরনের কোনো লোন পেয়ার রিপালশন থাকবে না, তাহলে তারা হচ্ছে থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল। অতএব এইখান থেকে প্রোটন খাওয়াটা হয়তো কাইনেটিক্যালি ফাস্টার, কিন্তু এইসব জায়গা থেকে প্রোটন খাওয়াটা থার্মোডাইনামিক্যালি মোর ফেভারেবল। এবং বেসটাকে চেঞ্জ করে তুমি দুটো আলাদা আলাদা জায়গাকে ফাংশনালাইজ করতে পারো। যেমন তুমি এখানে ফ্লুরিনকে ইউজ করেছো, ফ্লুরিন লিথিয়ামের সাথে কোঅর্ডিনেট করতেও পারে, তার একটা ডাইরেক্টিং ক্যাপাসিটি আছে। এখানে আমরা ইউজ করেছি বিউটাইল লিথিয়াম ব্যবহার করে আমরা এই পজিশনকে ফাংশনালাইজ করেছি। তার মানে নাইট্রোজেনের সাথে লিথিয়ামের কোঅর্ডিনেশন হয়েছিল এবং এই জায়গাটা থেকে প্রোটনটা খেয়েছে। যে মুহূর্তে তুমি এলডিএ ইউজ করছো, এলডিএ কিন্তু তখন নাইট্রোজেনের সাথে লিথিয়ামের কোঅর্ডিনেশন হচ্ছে না। এলডিএ ব্যবহার করার সময় তখন এলডিএ থার্মোডাইনামিক ডিপ্রোটনেশন করছে, যেহেতু নাইট্রোজেনের সাথে কোঅর্ডিনেশন হচ্ছে না, টেমপ্লেটের কাজ করছে না, তাই এখান থেকে প্রোটন খাওয়াটা তখন আনফেভারেবল। তখন রাদার এই প্রোটনটাকে খাচ্ছে এবং এই জায়গাটাতে লিথিয়াম তৈরি হচ্ছে। তার মানে একই সাবস্ট্রেট থেকে তুমি কিন্তু দুটো আলাদা আলাদা জায়গাকে ফাংশনালাইজ করতে পারো, একবার 4 নম্বরকে ফাংশনালাইজ করছে, একবার 2 নম্বরকে ফাংশনালাইজ করছে। এবং এই অ্যানায়নগুলো অবভিয়াসলি বিভিন্ন ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করতে পারে। এই ধরনের অ্যানায়ন আরেক রকম ভাবে বানানো যায়, সেটা হচ্ছে মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ। যেমন ধরো আমরা এখানটায় যদি 3-ব্রোমোপিরিডিন দিই, তাহলে তার মধ্যে বিউটাইল লিথিয়াম দিলে অর্গানোমেটালিক্সে যে মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ করেছিলাম সেই রিয়াকশনটাও এখানে হতে পারে। এটা sp2 কার্বন, এটা sp3 কার্বন। sp3 কার্বনের উপর নেগেটিভ চার্জ লেস স্টেবল, sp2 এর উপর রিলেটিভলি মোর স্টেবল। তাহলে লিথিয়াম চেষ্টা করবে sp2 কার্বনের উপরে গিয়ে বসতে, এবং এখানে মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ হবে এবং এই জায়গাটা অ্যানায়ন হয়ে গেল। যেহেতু অ্যানায়ন হয়ে গেল, এবার এই অ্যানায়নটার সাথে তুমি ডিফারেন্ট ভ্যারাইটির ইলেকট্রোফাইলে রিয়াকশন করতে পারো এবং ডিফারেন্ট ডেরিভেটিভস তুমি তৈরি করতে পারো। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করে কার্বক্সিলিক অ্যাসিড, ডিএমএফ এর সঙ্গে রিয়াকশন করে ফর্মাইলেশন, ডিএমএসসিএল দিয়ে সিলাইল ডেরিভেটিভ, অ্যালডিহাইড কিংবা কিটোনের সঙ্গে রিয়াকশন করে সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহল, অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশন করে অ্যাসাইড ডেরিভেটিভ, আয়োডিনের সাথে রিয়াকশন করে আয়োডিন। প্রত্যেকটি ক্ষেত্রে এই ব্লু কালারের এই কম্পাউন্ডটা কার্বন আয়ন হিসেবে কাজ করবে। এবং এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে 4-ক্লোরোপিরিডিনের সঙ্গে তুমি এলডিএ দিচ্ছ, তাহলে ক্লোরিনের পাশের কার্বনটা, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, এবং এলডিএ দিলে আমরা জানি যে হয় এই পজিশনে, না হলে এই পজিশন থেকে প্রোটন খায়, এখান থেকে খায় না। তাহলে এখানে 3 নম্বর পজিশন ফাংশনালাইজ হয়েছে এবং এই জায়গাতে তুমি ফাংশনালাইজ করেছো উইথ ফর্মাইলেশন। এই কম্পাউন্ডটা বেশ ইন্টারেস্টিং। এখানে অক্সিজেন কোঅর্ডিনেট করবে লিথিয়ামের সঙ্গে, এবং এখানে তুমি এলটিএমটি ইউজ করেছো, হুইচ ইজ অ্যানাদার ভ্যারিয়েশন অফ এলডিএ। কাজে এখানেও এই হাইড্রোজেনটা খাবে, থার্মোডাইনামিক ডিপ্রোটনেশন হবে এবং এই জায়গাতে তুমি আয়োডিন ঢুকিয়েছো। এখানে তোমার 2 ইকুইভ্যালেন্ট বিউটাইল লিথিয়াম লাগছে। 2 ইকুইভ্যালেন্ট বিউটাইল লিথিয়াম লাগছে কেন? বিউটাইল লিথিয়াম এখানে ফার্স্টে এখান থেকে একটা প্রোটন খাচ্ছে, কারণ এইখানে এই প্রোটনটা অনেক বেশি অ্যাসিডিক, এবং তারপর বিউটাইল লিথিয়াম এই কন্ডিশনে এই যে এই কার্বনিল গ্রুপটা আছে, এই কার্বনিলের সাথে তার কোঅর্ডিনেট কমপ্লেক্স অনেক বেটার হয় কম্পেয়ার টু নাইট্রোজেন। তার ফলে লিথিয়াম এই জায়গাটাতে যদি আটকে পড়ে থাকে, তাহলে হয় এখান থেকে, নাহলে এখান থেকেও প্রোটনটা খাবে। তাহলে প্রোটন খেলো, খাওয়ার পরে এখানে একটা ডাইঅ্যানায়ন তৈরি হলো, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। কার্বনের মাথায় মাইনাসটা লেস স্টেবল, নাইট্রোজেনের মাথায় মাইনাসটা মোর স্টেবল। তাহলে কার্বনের মাথায় মাইনাস থেকে রিয়াকশন করে তুমি এখানে মিথাইল হাইড্রাইড দিয়ে এখানে মিথাইলেশন করে দিও। ওকে,
এখানে আরেকটা এক্সাম্পল দেখো, তুমি এখানে CF3 গ্রুপ নিয়েছো, এখানে দিয়েছো বিউটাইল লিথিয়াম ET2, আর বিউটাইল লিথিয়াম CF3 এর সাথে এমন কিছু কোঅর্ডিনেট করে না, নাইট্রোজেনই আছে একমাত্র কোঅর্ডিনেট করার জন্য, তো অটোমেটিক্যালি কাইনেটিক ডিপ্রোটনেশন হবে। তাহলে 2 নম্বর পজিশন ফাংশনালাইজ হয়েছে, এখানে তুমি CO2 ঢুকিয়ে দিয়েছো, কার্বক্সিলেশন করেছো। LDA দিয়েছো লো টেম্পারেচারে, এখানে তো অবভিয়াসলি LDA দিলে আমরা জানি হয় এখান থেকে নাহলে এখান থেকে যাবে। এবার ফ্লুরিনের পাশের হাইড্রোজেনটা অনেক বেশি অ্যাসিডিক, কারণ ফ্লুরিনের মাইনাস এফেক্ট বেশি আছে এইখানটায় কম্পেয়ার টু এইটা। তাহলে এই জায়গাটাতে লিথিয়াম ঢুকেছে, এর সাথে তুমি একটা অ্যালডিহাইডের রিঅ্যাকশন করো, সেকেন্ডারি অ্যালকোহল। তারপরের এক্সাম্পলটা একদম ক্লাসিক এক্সাম্পল। By exploiting the different properties of pyridine, bromopyridine, they have functionalized both the C3 as well as the C4. ওরা প্রথমে C4টাকে ফাংশনালাইজ করেছে। কিভাবে করেছে? LDA দিয়েছে। LDA দিলে আমরা জানি যে এখান থেকে খাবে না, এখান থেকে খাবে। থার্মোডাইনামিক ডিপ্রোটনেশন হবে, এই জায়গা থেকে প্রোটনটা খেলো, খেয়ে এখানে লিথিয়াম শর্ট তৈরি হতো, এই জায়গাটাতে 4 নম্বরটাকে ফাংশনালাইজ করার মতো অবস্থা তৈরি হয়ে গেল। এটা অর্গানোলিথিয়াম, অর্গানোলিথিয়ামের মধ্যে যদি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড দাও তাহলে 1 2 এডিশন হয়। প্লাস এখানে আমরা দিচ্ছি হচ্ছে অ্যাক্রিলালডিহাইড, যেখানে এই পার্টটা অ্যালডিহাইড, তাহলে এখানে খুব সুন্দর রিঅ্যাকশন হবে। THF and minus 90 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 2 এডিশন হলো, আমরা অ্যালাইলিক অ্যালকোহল পেলাম আফটার ওয়ার্কআপ। অ্যালাইলিক অ্যালকোহলের এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, এটাকে সোডিয়াম হাইড্রাইড দিয়ে ডিপ্রোটনেট করে নাও, তার সাথে রিঅ্যাকশন করো মমসিএল। মমসিএল মানে হচ্ছে MEO, তারপরে হলো CH2Cl, মিথক্সি মিথিলিন ক্লোরাইড। তাহলে এখানে কি হবে? SN2, এখানে মাইনাস হবে, মাইনাস হয়ে এখানে অ্যাটাক করলো, এখান থেকে বেরিয়ে গেল। তাহলে এই জায়গাতে আমরা একটা মম গ্রুপ পেলাম, এটা একটা প্রোটেক্টিং গ্রুপ, এটা তুমি এর আগে দেখেছো। এই যে মম গ্রুপ আমরা পেয়েছি, এটা হচ্ছে একটা অ্যাসিটাল প্রোটেক্টিং, তার মানে নিউক্লিওফিলিক এনভায়রনমেন্টে কিন্তু একদম ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা নেই। আমার 1 নম্বর পারপাসটা সার্ভ হয়ে গেছে, আমি C4 কে ফাংশনালাইজ করে ফেলেছি। এবার আমি যদি C3 কে ফাংশনালাইজ করতে চাই, তাহলে C3 কে ফাংশনালাইজ করতে গেলে আমাকে জাস্ট একটা মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ করতে হবে। তো মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ করেছি, বিউটাইল লিথিয়াম দিলে এখান থেকে প্রোটন খাবে না, এই সব জায়গাতে এখান থেকে প্রোটন খাওয়ার থেকে মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ রেট কিন্তু অনেক ফাস্টার। তার মানে এই জায়গাতে মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ হয়েছে, এবং আমি ইচ্ছে করে এখানে CBr নিয়েছি, যাতে কার্বন ব্রোমিন বন্ডটা উইকার, মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জটা যাতে প্রমোটেড হয়। তাহলে এখানে 3 নম্বর পজিশন ফাংশনালাইজড হয়ে গেল। 3 নম্বর পজিশন ফাংশনালাইজড হয়ে যাওয়ার পর তুমি এখানে DMF দিয়ে যদি ট্রিট করো, তাহলে এখানে CH ঢুকে যাবে, ফর্মাইলেশন হয়ে গেল। তাহলে 3 নম্বর পজিশন এবং প্রথমে 4 নম্বর পজিশন, তারপরে 3 নম্বর পজিশন, রিংয়ের ভেতরে এই দুটো পজিশনকে তুমি পর্যায়ক্রমে ফাংশনালাইজ করতে পারো। বেরিয়ে যাওয়ার আগে আমি জাস্ট একটা কথা বলবো এখানে, এটা আমি একটু মিস করে গেছিলাম, এটা তুমি চিন্তা করে রাখতে পারো যে এটাও একটা প্রোটেক্টিং গ্রুপ এবং ডিরেক্টিং গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ আ প্রোটেক্টিং গ্রুপ। এটা হচ্ছে তোমার TBOC, টারশিয়ারি বিউটাইল অক্সিকার্বনিল, এবং এই গ্রুপটাকে যদি তুমি ডাইলিউট অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে AAL1 ক্লিভেজ হবে, প্রোটনেশন হবে, এখানে টারশিয়ারি বিউটাইল গ্রুপ বেরোবে ক্যাটায়ন হয়ে, তারপরে তার তো যা হবার হবে, আইসোবিউটিলিন হবে, ইত্যাদি ইত্যাদি যা হবার হবে। এখানে যে কার্বক্সিলিক অ্যাসিডটা বেরোলো, সেটা একটা কার্বনিক অ্যাসিড ডেরিভেটিভ, অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, এবং এখান থেকে তুমি যেটা পাবে সেটা হলো 4 অ্যামিনো 3 মিথাইল পিরিডিন। কাজেই আমি অর্গানোমেটালিক দিয়ে তোমাকে এটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম, যদিও হয়তো পরীক্ষার জন্য এগুলো অত কিছু ইম্পর্টেন্ট নয়, পার্টিকুলারলি চিচিবাবিনের পরে যে অর্গানোমেটালিক্সের পার্টটা, সেটা হয়তো তোমাকে অত এক্সপ্লোর করতে হবে না। যদি পরীক্ষার জন্য তুমি মনে করো তুমি এই জায়গাটাকে খানিকটা ব্রাউজ করে যেতে পারো, এটা অত ডিপলি স্টাডি করার দরকার নেই, ডিপ ডাইভের দরকার নেই, কিন্তু চিচিবাবিন বা ইত্যাদিতে তোমাকে অনেক বেশি করে পড়তে হবে, প্রশ্নগুলো হয়তো সেখান থেকেই আসবে। কিন্তু এটা ডেমনস্ট্রেট করা হলো যে সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রিতে এই পিরিডিন নিউক্লিয়াস এবং এই হ্যালোপিরিডিন ডেরিভেটিভের বিভিন্ন অংশকে বিভিন্নভাবে ফাংশনালাইজ করার চেষ্টা করা হয়েছে এবং অনেক দূর পর্যন্ত অগ্রসর পাওয়া গেছে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস লেকচার।